সুপ্রিয় দর্শক শুভেচ্ছা নিন। বাংলাভিউ টিভির নিয়মিত আয়োজন সংবাদপত্র পর্যালোচনা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সাথে আছি আমি মারুফ খান মুন্না। দর্শক, আপনারা জানেন প্রতিদিন ঠিক এই সময়টাতে আমরা হাজির হই সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু অনলাইন নিউজ পোর্টালের সারাদিনের ঘটে যাওয়া সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। এছাড়াও অনুষ্ঠানে কিন্তু আমরা সিলেটের স্থানীয় এবং জাতীয় পর্যায়ের বেশ কিছু প্রিন্ট পত্রিকার প্রকাশিতব্য সংবাদ এবং তার আগামীকালের প্রকাশিতব্য সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়েও কিন্তু আমরা আলোচনা করে থাকি। দর্শক, কথা না বাড়িয়ে আমরা চলে যাব আজকে অনুষ্ঠানের মূল পর্বে। প্রথমেই আমি দৈনিক প্রথম আলো পত্রিকার প্রিন্ট ভার্সন অনলাইন ভার্সনে তারা এই মুহূর্তে যে নিউজটি করে রেখেছে প্রধান শিরোনাম হিসাবে মিন্নিকে গ্রেফতার দেখালো পুলিশ। দর্শক, আপনারা জানেন গত মাসের 26 তারিখে কিন্তু বরগুনায় রিফাত শরীফ নামে এক যুবককে কিন্তু তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করা হয়েছিল, যেটি সিসিটিভি একটি ফুটেজে প্রায় 47 সেকেন্ডের একটি ফুটেজে কিন্তু সেটা ধরা পড়েছিল এবং সেই থেকে কিন্তু এই ঘটনাটি বেশ সারা দেশে বেশ আলোচিত ঘটনা হিসাবে কিন্তু পরিচিত পেয়েছিল এবং সেটি কিন্তু অত্যন্ত নির্মমতার ঘটনার কিন্তু এই ঘটনার হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নানা নাটকীয়তার পর কিন্তু যেখানে মিন্নিকে প্রথম ভিডিওতে সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছিল অনেকটা সাহসিকতার ভূমিকায়, কিন্তু সেই ঘটনায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করেছে। তার সংশ্লিষ্টতা প্রমাণ পাওয়ায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাকে প্রায় 12 থেকে 13 ঘন্টার জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিন্তু গ্রেফতার করেছে। আয়েশা সিদ্দিকা মিন্নি কিন্তু এই ঘটনার প্রধান সাক্ষী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত প্রথম দিকের সেই সিসিটিভি ফুটেজের পর দ্বিতীয় ধাপের একটি ভিডিও ফুটেজ থেকে কিন্তু বেশ কিছু মিন্নির সংশ্লিষ্টতা পাওয়া যায় এবং সেখান থেকেই কিন্তু মিন্নিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ রাত 9টার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ। এই ছিল দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম এই মুহূর্তে। এছাড়াও বর্তমানে যে নিউজটি দ্বিতীয় লিড করে রেখেছে সেখানে কিন্তু প্রথম আলো বলছে পল্লী নিবাসে অন্তিম শয়ানে এরশাদ। এটি কিন্তু আপনারা জানেন দর্শক, জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মাহমুদ এরশাদ কিন্তু মৃত্যুবরণ করার পর তাকে কোথায় দাফন করা হবে সেটি নিয়ে কিন্তু বেশ কিন্তু ঝামেলার সৃষ্টি হয়েছিল এবং শেষ পর্যন্ত কিন্তু রাজশাহী এবং বগুড়ার নেতাকর্মীরা, জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু শেষ পর্যন্ত তাকে সামরিক কবরস্থানে দাফন না করার জন্য এবং তাকে রংপুরে দাফন করার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত আন্দোলনে নামবেন এমনটি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং তাদের দাবির মুখে শেষ পর্যন্ত কিন্তু হুসেইন মাহমুদ এরশাদকে রংপুরেই তাকে শায়িত করা হয়েছে। তাদের পল্লী বন্ধুকে পল্লীতেই সমাধিত করা হবে এমনটি কিন্তু তাদের দাবি ছিল এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শেষ পর্যন্ত কিন্তু হুসেইন মাহমুদ এরশাদ রংপুরের পল্লীতেই কিন্তু তাকে সমাধিস্থ করা হয়। তৃতীয় লিড করে রেখেছে প্রথম আলো, সেটি কিন্তু বিপি নুরুলের উপর হামলায় নেতাকর্মীদের সংশ্লিষ্টতা পায়নি ছাত্রলীগ। দর্শক, আপনারা জানেন গত রমজান মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি তিনি কিন্তু দুটি প্রোগ্রামে কিছু দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন এবং তিনি কিন্তু তৎকালীন অবস্থায় বলেছিলেন যে তার উপর যে হামলাকারী তারা কিন্তু ছাত্রলীগের সাথে সংশ্লিষ্ট। এ ঘটনায় কিন্তু বেশ সমালোচিত হয়েছিল ছাত্রলীগ এবং সেখান থেকেই কিন্তু কেন্দ্রীয় ছাত্রলীগ বিপি নুরুলের উপর যে হামলাকারীদের ধরতে বা চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেখানে বলা হয় যদি ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে সেখানে কিন্তু একটি কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেই থেকে কিন্তু 3 দিনের ভিতরে যদিও তদন্ত কমিটিকে প্রতিবেদন করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু সেটি গতকাল কিন্তু এই তদন্তর কিন্তু প্রতিবেদন হাতে পায় কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সেখানে কিন্তু বিপি নুরুলের উপর হামলায় ছাত্রলীগের নেতাকর্মীদের কিন্তু সংশ্লিষ্টতা পায়নি এই তদন্ত কমিটি। সেখানে কিন্তু বলা হয়েছে তাদের নিজ দলীয় কিছু ঝামেলায় এবং মারামারিতেই কিন্তু আহত হয়েছিলেন বিপি নুরুল। এই 3টি নিউজ কিন্তু বর্তমানে প্রথম আলো তাদের প্রধান শিরোনাম করে রেখেছে। এছাড়াও আরও যে কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দৈনিক প্রথম আলো তাদের এই মুহূর্তে অনলাইন ভার্সনে করে রেখেছে। সেখানে কিন্তু একটি নিউজ,
কুরবানিযোগ্য গবাদি পশু 1,18,00,000। এটি কিন্তু দেশের ঈদুল আজহা এই আজহায় কিন্তু যে কুরবানি পশু সেগুলো নিয়ে এই রিপোর্টটি প্রতিবেদনটি করা। সেখানে কিন্তু বলা হয়েছে যে দেশে বর্তমানে গবাদি পশু 1,18,00,000 গবাদি পশু রয়েছে এবং সেগুলোর কীভাবে সুষ্ঠু যত্ন এবং কীভাবে ছিনতাই রোধ সহ ব্যবসায়ীদের কীভাবে তাদের বিনিয়োগ যাতে বৃথা না যায় সেজন্য সরকার আন্তরিক এমন একটি সংবাদ নিয়ে কিন্তু প্রতিবেদনটি করা হয়েছে। এছাড়া আরেকটি নিউজ এখানে করা হয়েছে খুব গুরুত্ব সহকারে প্রথম আলো দৈনিক পত্রিকায়, সেটি কিন্তু সকল ছাত্রছাত্রীদের জন্য আগামীকাল প্রকাশিত হতে যাচ্ছে এইচএসসি পরীক্ষার ফল। আর সেটি কিন্তু বাংলাদেশে সারা 8টি শিক্ষা বোর্ড, সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলে প্রায় 13 লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। সেখানে কিন্তু আগামীকাল তারা সেই 13 লাখ শিক্ষার্থী কিন্তু তাদের ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের যে একটা ফলাফলের যে আকাঙ্ক্ষা সেটি কিন্তু এখনও বসে আছে। তারা আগামীকালকে হয়তো এই সময়টা তারা উচ্ছ্বাসে ভাসবে। এই নিউজটি কিন্তু প্রথম আলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, আগামীকালকে এইচএসসি পরীক্ষার ফল। দর্শক, এখন আমরা চলে যাচ্ছি বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন। তাদের এই মুহূর্তে প্রধান শিরোনাম যেটি করে রেখেছে সেটিও কিন্তু এই বরগুনার হত্যাকাণ্ড, রিফাত শরীফ হত্যাকাণ্ড নিয়েই জিজ্ঞাসাবাদের পর মিন্নিকে গ্রেফতার। এটি কিন্তু একটু আগেই আলোচনা করেছি যে যেখানে প্রথম দিকের 47 সেকেন্ডের সেই ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেখানে কিন্তু মানুষ হত্যাকারীদের যতটুকু ঘৃণায় বাসিয়েছে ততটুকু প্রশংসায় বাসিয়েছিল সেই মিন্নিকে, যিনি একাই লড়ে গেছেন ঘাতকদের হাত থেকে নিজের স্বামীকে রক্ষা করতে। অনেক চিৎকার চেঁচামেচি করেও কিন্তু কেউ সাহায্য করেননি। সেই মিন্নিকেই কিন্তু এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মিন্নিকেই নিয়ে কিন্তু চলছে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন যে মিন্নি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অনেকেই বলেছিলেন কিন্তু, এবং তাদের সেই ধারণা কিন্তু সঠিক হয়েছে। পরবর্তীতে 10 মিনিটের একটি ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে যে ওই হত্যাকাণ্ডের সময় কিছু অপতৎপরতা মিন্নির লক্ষ্য করা যায় এবং সেখান থেকে কিন্তু শেষ পর্যন্ত পুলিশ মিন্নিকে আজ সকাল 9টার দিকে কিন্তু 9টা থেকে 10টার দিকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে প্রথমে থানা হেফাজতে নিয়ে যায়। সেখানে প্রায় 8 থেকে 10 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর কিন্তু মিন্নিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় সংশ্লিষ্ট পাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। আরেকটি নিউজ কিন্তু বাংলাদেশ প্রতিদিন বেশ গুরুত্ব সহকারে তাদের দ্বিতীয় লিড হিসাবে প্রকাশ করেছে। সেখানে বলছে 1 যুগ পর সাবিতে তৃতীয় সমাবর্তন, সেটি কিন্তু ডিসেম্বরে অনুষ্ঠিত হবে, এমনটি প্রতিবেদনটিতে বলা হয়েছে। শাহজালাল বিশ্ববিদ্যালয় কিন্তু দেশের বেশ কয়েকটি যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটি, এবং সেটিতে কিন্তু প্রায় 1 যুগ পর্যন্ত কিন্তু সমাবর্তন অনুষ্ঠিত হয়নি, যার কারণে সেটি একটি সাধারণ ছাত্রদের যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে তাদের প্রতি একটি ক্ষোভ ছিল। সেই প্রেক্ষিতে কিন্তু এইবার 2007 সালের পর এইবার কিন্তু প্রায় 1 যুগ পর কিন্তু এবার তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। এই নিউজটি কিন্তু খুব গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। আরেকটি নিউজ তৃতীয় লিড হিসাবে যেটি রেখেছে বাংলাদেশ প্রতিদিন এই মুহূর্তে, সেখানে কিন্তু তারা বলছেন এরশাদের রংপুর 3 আসনটি শূন্য ঘোষণা। দর্শক, আপনারা জানেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়েছে এবং সেটিতে শূন্য ঘোষণা করা হয়েছে জাতীয় সংসদ থেকে। এছাড়াও আরেকটি নিউজ বেশ আলোচিত একটি হত্যাকাণ্ড ঘটনা নিয়ে, সিরাজগঞ্জের নুসরাত হত্যা নিয়ে এই ঘটনাটি নিয়ে আদালতে সাক্ষ্য দিয়েছেন তার 2 সহপাঠী এবং একজন শিক্ষক। সেই নিউজটিকে কিন্তু তারা তৃতীয় লিড হিসেবে রেখেছে। এছাড়াও আরও বেশ কয়েকটি নিউজ বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করছে বাংলাদেশ প্রতিদিন। দর্শক, আমরা চলে যাচ্ছি এখন দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনে। এই মুহূর্তে তারাও কিন্তু যে নিউজটি প্রধান শিরোনাম করে রেখেছে সেটিও কিন্তু বরগুনার সেই রিফাত হত্যাকাণ্ড নিয়ে। সেখানে কিন্তু বলছেন তারা রিফাত হত্যা, স্ত্রী মিন্নি গ্রেফতার। এছাড়া দ্বিতীয় লিড হিসাবে তারা যেটি রেখেছে সেটিও কিন্তু আগামীকাল উচ্চ মাধ্যমিকের ফলাফল, সেটি নিয়ে নিউজটি। এইচএসসি পরীক্ষার্থী আপনারা জানেন প্রায় 13 লাখ শিক্ষার্থী কিন্তু এখন
এখন অপেক্ষায় আছেন, তাদের ফলাফলের অপেক্ষায়, তাদের পরীক্ষার অপেক্ষায়। তারা আগামী উচ্চশিক্ষার্থে তাদের যে পথ সুগম হওয়ার, সেটির কিন্তু আগামীকাল তাদের ভাগ্য নির্ধারণ হবে, যে তারা আসলে কতটুকু তাদের ভবিষ্যতের দিকে কতটুকু এগিয়ে যাচ্ছেন। এই নিউজটি কিন্তু এই মুহূর্তে সমকাল পত্রিকা তাদের দ্বিতীয় লিড হিসাবে করে রেখেছে। এছাড়া তৃতীয় লিড হিসাবে এই মুহূর্তে যে নিউজটি সমকাল অনলাইন ভার্সনে তারা করে রেখেছে, সেটি কিন্তু বন্যা কবলিতদের জন্য 3,17,00,000 টাকা বরাদ্দ সরকারের। এটি কিন্তু আগেই কিন্তু সংবাদ সম্মেলনে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলেছিলেন যে দুর্যোগ নিয়ন্ত্রণে সরকার যথেষ্ট আন্তরিক, এবং যে কোনো দুর্যোগ যাতে মোকাবেলায় তিনি অসহায়দের পাশে দাঁড়াবেন। তাদের সরকার, আওয়ামী লীগ সরকার, বর্তমান ক্ষমতাসীন সরকার কিন্তু দুর্যোগ আক্রান্তদের পাশে দাঁড়াবে, ত্রাণ সহায়তা দিবে। এরই একটি অংশ হিসাবে বন্যা কবলিতের জন্য প্রায় 3,17,00,000 টাকা বরাদ্দ করেছে সরকার। সেখানে কিন্তু বলা হয়েছে, এছাড়াও কিন্তু প্রাথমিক অবস্থায় এই টাকা বরাদ্দ করলেও পরবর্তীতে আরও বরাদ্দ করা হবে, যাতে কোনো মানুষ, বন্যা আক্রান্ত কোনো মানুষ যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয়, তারা কিন্তু যাতে না খেয়ে থাকে, বা তাদের কোনো যাতে তারা আশ্রয়কেন্দ্রে কিন্তু তারা নিরাপদে থাকে, সেই জন্য সরকারের এই বরাদ্দ। এছাড়াও যে নিউজটি তাদের শেষ লিড হিসাবে করে রেখেছে সমকাল পত্রিকা, সেটিও কিন্তু জাতীয় পার্টির হুসেইন মাহমুদ এরশাদকে নিয়ে, রংপুরের পল্লী নিবাসে এরশাদের দাফন। দর্শক, আপনারা জানেন এই বিষয়টা নিয়ে, এরশাদ মৃত্যুর পূর্বেও কিন্তু এই বিষয়টা নিয়ে জাতীয় পার্টিতে বেশ মতবিরোধ ছিল, যে এরশাদকে কোথায় কবর দেওয়া হবে সেটি নিয়ে, এবং এরশাদের মৃত্যুর পর কিন্তু সেই বিরোধটি কিন্তু বেশ প্রকট আকার ধারণ করেছিল। জাতীয় পার্টির বেশ নেতাকর্মীরা কিন্তু চেয়েছিলেন যাতে এরশাদকে সামরিক কবরস্থানে দাফন করা হয়, কিন্তু এরশাদের নিজ এলাকার জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু কোনো অবস্থাতেই তাদের নেতাকে তাদের নিজ এলাকা ছাড়া অন্য কোথায় কবর দিবে না, এমনটি কিন্তু ঘোষণা করে বসেন, এবং শেষ পর্যন্ত তাদের ভালোবাসার কাছে কিন্তু পরাস্ত হয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে কিন্তু রংপুরের এই পল্লী নিবাসী কিন্তু এরশাদকে শেষ দাফন করা হয়। দর্শক, আমরা চলে যাচ্ছি দেশের আরেকটি সর্বাধিক প্রচারিত এবং পঠিত একটি দৈনিক যুগান্তর পত্রিকা। তাদের প্রিন্ট অনলাইন ভার্সনে এই মুহূর্তে যে নিউজটি বেশ গুরুত্ব সহকারে প্রধান শিরোনাম হিসেবে করে রেখেছে, সেটিও কিন্তু একই নিউজ। বরগুনার রিফাত হত্যা মামলায় স্ত্রী মিন্নি গ্রেফতার। এই নিউজটি কিন্তু বর্তমানে সারা দেশে বেশ আলোচিত এবং খুব একটি গুরুত্বপূর্ণ নিউজ, এবং যেটিতে কিন্তু এই ঘটনায় কিন্তু রিফাত শরীফ হত্যার মামলায় কিন্তু প্রধান আসামি নয়ন বন্ড ইতিমধ্যেই কিন্তু পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন, যেখানে একটি ভিডিওতে দেখা যায় মিন্নি বেশ চিৎকার চেঁচামেচি করছেন তার স্বামীকে বাঁচানোর জন্য, কিন্তু কেউ হয়তো সাহায্য করে নাই। তখন কিন্তু তিনি প্রশংসায় বাসলেও পরবর্তীতে এই হত্যাকাণ্ডের ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় কিন্তু তাকে আটক করে পুলিশ। এছাড়াও আরও বেশ কয়েকটি নিউজ দৈনিক যুগান্তর পত্রিকা তাদের লিড হিসাবে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। সেখানে কিন্তু একটি নিউজ, দক্ষিণ আফ্রিকায় খেলোয়াড়কে গুলি করে হত্যা। এই নিউজটি কিন্তু বেশ একটি মর্মান্তিক নিউজ। দক্ষিণ আফ্রিকায় একজন খেলোয়াড়কে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়াও এই খেলা সংক্রান্ত কিন্তু আরেকটি নিউজ, যেখানে এইটি নিয়ে কিন্তু সমস্ত বিশ্ববাসী এই বিষয়টা নিয়ে আলোচনা করছে যে আসলে চ্যাম্পিয়নকে ইংল্যান্ড না নিউজিল্যান্ড। সেখানে কিন্তু আম্পায়ারদের ভুলের কারণে ইংল্যান্ড চ্যাম্পিয়ন, এমনটি কিন্তু অনেকেই মনে করছেন। তবে আম্পায়ারদের ভুলও খেলার অংশ, তারাও মানুষ, এমনটি কিন্তু বলছেন বিভিন্ন ক্রিকেট বুদ্ধারা। এবং এই রিলেটেড একটি নিউজ কিন্তু প্রকাশ করেছে এই মুহূর্তে দৈনিক সমকাল, এবং তারা সেখানে বলছেন যে আম্পায়াররাও মানুষ, তাদের ভুল হতেই পারে। এছাড়া যে আরেকটি নিউজ এই মুহূর্তে বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে, সেটি বাংলাদেশের খাদ্যের যে ভেজাল সেটি নিয়ে। সেখানে কিন্তু বলা হয়েছে, যুগান্তরের যে শিরোনামটি সেটি এইরকম করেছে তারা, প্রাণসহ 11 কোম্পানির দুধের সীসা। দর্শক, আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে কিন্তু দুধে অ্যান্টিবায়োটিকের উপস্থিতি প্রমাণ নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে সমস্ত বাংলাদেশে, এবং এর গণ্ডি কিন্তু শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু এটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এবং সেটি নিয়ে কিন্তু যিনি এই অ্যান্টিবায়োটিকের উপস্থিতি প্রমাণ
ধূমপানের জন্য গবেষণা করেছেন তাকে হুমকি দামকি এবং তাকে আক্রমণাত্মক কথাও বলা হয়েছে, এবং তার আক্রমণাত্মক তাকে যাতে কথা না বলা হয় এবং তাকে যাতে কোনো ধরনের হুমকি দামকি দেওয়া না হয় সেজন্য কিন্তু ৬৬ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিবৃতিও দিয়েছিলেন কাল। আর আজ কিন্তু সেখানে বলা হচ্ছে, এই রিপোর্টটিতে বলা হচ্ছে শুধু অ্যান্টিবায়োটিক নয়, জীবন নাশকারী সীসাও কিন্তু শুধু প্রাণ কোম্পানি সহ বিভিন্ন 11 কোম্পানির দুধে কিন্তু এই সীসার উপস্থিতিও প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও যে নিউজগুলো বেশ গুরুত্ব সহকারে আরেকটি নিউজ প্রকাশ হচ্ছে, এরশাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা। জানেন আপনারা, দর্শক জানেন এই বিষয়টা একটু আগেই আলাপ করেছি যে এরশাদের মৃত্যুতে কিন্তু এই আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে এবং সেখানে কিন্তু উপনির্বাচনের তারিখ শীঘ্রই জানানো হবে। এই ছিল আমার কাছে দর্শক আজকের বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রিন্ট পত্রিকার অনলাইন ভার্সনের সংবাদ এবং তার বিশ্লেষণ। দর্শক, আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি সিলেটের স্থানীয় পর্যায়ের অনলাইন নিউজ পোর্টালের সংবাদ এবং তার বিশ্লেষণ নিয়ে। আমার কাছে এই মুহূর্তে যে নিউজ পোর্টালটি আছে সেটি siletview24.com। siletview24.com কিন্তু সিলেটের স্থানীয় পর্যায়ের কিন্তু একটি জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল এবং সর্বাধিক পঠিত নিউজ পোর্টাল। সেখানে যে প্রথম যে নিউজটি তারা লিড হিসাবে করে রেখেছে সেটি হচ্ছে 1 যুগ পর আবারও সাবিতে সমাবর্তনের হাওয়া। এই বিষয়টা কিন্তু আমি বাংলাদেশ প্রতিদিনের নিউজটিতে উল্লেখ করেছি দর্শক। সেখানে কিন্তু বলা হয়েছে যে 2007 সালের পর কিন্তু 2007 সালে প্রথম সমাবর্তনের পর 2007 সালেই কিন্তু দ্বিতীয়বারের মতো শাহজালাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল এবং দীর্ঘ 12 বছর এক যুগেও কিন্তু তৃতীয় সমাবর্তনের আয়োজন করতে পারেনি, কিন্তু অবশেষে এই বছরের ডিসেম্বরেই সমাবর্তনের আয়োজন করতে যাচ্ছে, এমনটি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এছাড়াও দ্বিতীয় লিড হিসাবে যেটি করে রেখেছে সেটি সিলেট সহ সারা দেশের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ বুধবার। আগামীকাল কিন্তু সিলেট সহ সারা দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদ্রাসা বোর্ড এবং একটি কারিগরি বোর্ড মিলে প্রায় 13 লাখ শিক্ষার্থীর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে, যেখানে শুধু 8টি সাধারণ শিক্ষা বোর্ডে 11,38,000-এর মতো প্রায় 11.5 লাখের মতো শিক্ষার্থী কিন্তু তাদের ফলাফলের জন্য মুখিয়ে আছে এবং আগামীকাল দুপুর 1টায় কিন্তু ফলাফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। এছাড়াও যে নিউজগুলো, আরেকটি নিউজ সিলেটে বেশ আলোচিত এবং নিউজটি কিন্তু সিলেটে সুরমা পাড়ে 9ম দিনের অভিযান, ভাঙ্গা হলো 2টি কারখানা। দর্শক, আপনারা জানেন সিলেটকে একটি সুন্দর স্মার্ট নগরী গড়ে তুলতে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ভেঙে ফেলছে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড। এই 3টি প্রতিষ্ঠানের সমন্বয়ে কিন্তু এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং সেখানে 9ম দিনের মতো কিন্তু 2টি কারখানা ভেঙে ফেলা হয় এবং অভিযান চালানো হয় আরও বিভিন্ন অবৈধ কারখানায়। এছাড়াও কিন্তু এর আগে গত সোমবার 8ম দিনের মতো সেখানেও কিন্তু প্রায় 30টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং এটি কর্তৃপক্ষের সূত্রে কিন্তু জানা গেছে এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সিলেট একটি স্মার্ট এবং সুন্দর নগরী হিসাবে গড়ে না উঠবে, ততদিন পর্যন্ত এই অভিযান এবং অবৈধ স্থাপনার বিরুদ্ধে যে অভিযান এটি কিন্তু অব্যাহত থাকবে, এমনটি জানা গেছে সিলেট সিটি কর্পোরেশন সূত্রে। দর্শক, এই ছিল আমার কাছে আজকের মতো সর্বশেষ সংবাদ এবং সেগুলোর বিশ্লেষণ। দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, বাংলাভিউ টিভির সাথে থাকবেন। আগামীকাল ঠিক এই সময়টাতে আবার দেখা হবে। ধন্যবাদ।